নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠানটি। আমাদের রন্ধনশালায় ভোজ্য তেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সর্ষে তেল, বাদাম তেল, সয়াবিন তেল, সূর্যমুখী তেল, কোন তেলটাকে আমরা বেছে নেব? কিন্তু পুষ্টিবিদরা বলছেন বা ডাক্তারবাবুরা বলে থাকেন যে এই সমস্ত তেলের মধ্যে সূর্যমুখী তেলের গুণগত মান অনেকটাই বেশি। সূর্যমুখী তেল আমাদের শরীর বা স্বাস্থ্যের জন্যে অনেকটাই উপকারী। এই সূর্যমুখী তেল যদি ব্যবহার করা যায় তাহলে কোলেস্টেরলের মাত্রা অনেকটাই কমে এবং আমাদের হৃদযন্ত্র অনেকটাই ভালো থাকে। শুধু তাই নয়, সূর্যমুখী যে বীজ, সেই বীজটা আপনার পশু পাখিদের খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এবং সূর্যমুখী যে কাঠিটা, যে অবশিষ্ট অংশ, সেটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। কাজে সূর্যমুখী চাষের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কথা বলাই বাহুল্য। আর সূর্যমুখী ফুলটা তো দেখতে সুন্দর, সূর্যের দিকে মুখ করে থাকে এবং সেই সঙ্গে সূর্যের গতিপথ অনুযায়ী ঘোরে বলেই মনে হয় এর নাম সূর্যমুখী। তো যাই হোক, আজকের আমরা আলোচনা করব সূর্যমুখী চাষের উন্নত প্রযুক্তি নিয়ে। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন দুজন বিশেষজ্ঞ। আসুন পরিচয় করে দিই আপনাদের সঙ্গে। আমার একেবারে বাঁ পার্শ্বে রয়েছেন গোপা সমদ্দার, নমস্কার। নমস্কার। সহকৃষি অধিকর্তা প্রশাসন, ক্যানিং। আর রয়েছেন আমার ডান পাশে পিহু মণ্ডল, নমস্কার। সহকৃষি অধিকর্তা SM, ক্যানিং থেকে এসছেন। তো আর দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আজকের আলোচনা সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন। ফোন নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া হচ্ছে, যখন ফোন করবেন টিভির ভলিউমটা একটু মিউট করে দেবেন আর আমাদের সঙ্গে সরাসরি কথা বলুন। তবে অবশ্য আজকের বিষয় নিয়েই। তাহলে চলে আসি আলোচনায়। আমি প্রথমে ম্যাডাম আপনার কাছে জিজ্ঞেস করে দিই যে সূর্যমুখী চাষের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কতটা, ম্যাডাম যদি একটু বলেন। হ্যাঁ, সূর্যমুখী চাষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা বিভিন্ন তৈলবীজ চাষ করে থাকি, যেমন সর্ষে চাষ করে থাকি, তিল চাষ করে থাকি, কোনো কোনো জায়গায় বাদাম চাষ হয়ে থাকে। সেই রকম সূর্যমুখী কিন্তু একটি গুরুত্বপূর্ণ তৈলবীজ। তার কারণ সূর্যমুখী, একটু আগেই আলোচনা হলো, সূর্যমুখীর তেল খুবই ভালো। সূর্যমুখীর তেলে বিভিন্ন ফ্যাটি অ্যাসিড থাকে, তার মধ্যে অসম্পৃক্ত যে ফ্যাটি অ্যাসিড লিনোলেইক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, লিনোডেইক অ্যাসিড, আর থাকে হচ্ছে ওলেইক অ্যাসিড। এই লিনোলেইক অ্যাসিড এবং ওলেইক অ্যাসিড যে দুটি যৌগ থাকে, এইগুলো কি করে, আমরা মাঝে মাঝে শুনে থাকি যে আমাদের রক্তে কোলেস্টেরল বেড়ে গেছে। আমাদের যে হার্ট বা হৃৎপিণ্ড, তার থেকে যে ধমনীগুলো বেরোয় বা তাতে যে ধমনী যুক্ত থাকে, তাতে কোলেস্টেরল মাঝে মাঝে জমে যায়। জমে গেলে সেইগুলি খুব সরু হয়ে যায় এবং তাতে রক্ত চলাচল কিন্তু ব্যাহত হয় এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। যদি সূর্যমুখীর তেল খাওয়া যায় তাহলে কিন্তু এই কোলেস্টেরলগুলো দূরে চলে যায় এবং ওই ধমনীগুলি খুবই ভালো থাকে এবং তার ভেতর দিয়ে ভালো করে রক্ত চলাচল করতে পারে। সেই জন্য সূর্যমুখী চাষ আমাদের অবশ্যই করতে হবে। বেশ, ম্যাডাম এবারে আপনার কাছে জেনে নিই যে সূর্যমুখী চাষ করতে গেলে চাষি বন্ধুদের মোটামুটি কোন কোন বিষয়ের দিকে প্রথমে নজর দিতে হবে? মোটামুটি সঠিক সময় নির্বাচন করা, জমি নির্বাচন করা, সঠিক বীজ খুব ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং সাধারণত চাষিরা বিনা সারি চাষ করার একটু চেষ্টা করেন এবং সেচ দেওয়ারও খুব একটা প্রয়োজন অনুভব করেন না। তো এই ব্যাপারগুলো যদি আমরা একটু নজর দিতে পারি তাহলে কিন্তু এর থেকে খুব ভালো আমরা ফলন আশা করতে পারি এবং সেটা খুবই লাভজনক হবে। বেশ, ম্যাডাম এবারে আপনি একটু বলুন যে চাষ করতে গেলে তো তার জমি নির্বাচনের ব্যাপারটা তো খুব গুরুত্বপূর্ণ। তো সূর্যমুখী চাষের উপযুক্ত সময় কখন? এখন তো রবি মৌসুম চলছে, এখন কি সূর্যমুখী বুনতে পারেন? হ্যাঁ, সূর্যমুখী এখন বোনা যায়। সূর্যমুখী এমন একটি ফসল, এটি মোটামুটি সারা বছরই বোনা যায়, কিন্তু আমাদের এখানে এই নভেম্বর ডিসেম্বর মাসেই সাধারণত সূর্যমুখী চাষ করা হয়। কারণ সূর্যমুখী চাষে এই যে তাপমাত্রা বা আলো, এর কিন্তু খুব গুরুত্ব আছে এবং তাপমাত্রা যখন লাগানো হবে তখন যেন তাপমাত্রা কম থাকে এবং ফসল যখন উঠবে তখন যেন তাপমাত্রা একটু বেশি থাকে। সেই জন্য এই সময় লাগালে কি হবে, যখন ফসল উঠবে তখন একটু গরম পড়ে যাবে। সেই জন্য এই সূর্যমুখী চাষ কিন্তু আমাদের এই নভেম্বর ডিসেম্বর মাসেই করতে হবে। বেশ, এবার আপনি বলুন, ধরুন সূর্যমুখী চাষ করতে গেলে চাষি বন্ধুরা মাটি তৈরি যে ব্যাপারটা থেকে যায়, কিভাবে মাটি তৈরির প্রস্তুতি নেবেন বা মাটি তৈরি করবেন কিভাবে? মাটিতে যখন জো আসছে সেই সময় একটু ভালো চাষ, দুটো পাওয়ার টিলার দিয়ে যদি ঝুরঝুরে করে মাটি তৈরি করে নেওয়া যায় সব থেকে ভালো হয়।
আর যখন যদি লবণাক্ত এরিয়া হয়, কারণ আমাদের কোস্টাল এরিয়াতে দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ এলাকাতে সূর্যমুখী চাষ হয়, তাহলে সেক্ষেত্রে অনেক সময় এতটাই লবণ থাকে যে ওইভাবে চাষ করা যায় না, মানে পুরো চাষাবাদ মানে চাষ করে পাওয়ার টিলার দিয়ে চাষ করা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা তখন মাদাতে মানে বীজ বুনতে বলি। বেশ। তো এবং যখন চাষ করবেন সেই সঙ্গে প্রচুর পরিমাণে জৈব সারও আমরা দিতে বলি। তাতে কি হয়, লবণটা অনেক কন্ট্রোলে থাকে। হ্যাঁ, এবং যে অঙ্কুরোদ্গমের পরে একটা অঙ্কুরগুলো জ্বলে যাওয়ার যে প্রবণতা থাকে সেটা অনেক সময় কমে যায় মানে বেশি জৈব সার দিয়ে চাষ করলে। বেশ। আচ্ছা, জৈব সার কি মাটি তৈরির সঙ্গে সঙ্গে কি জৈব সার মানে গোবর সার বা কেঁচো সার এই সারের কথা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ। মাটি তৈরি করার সঙ্গে সঙ্গে জৈব সারটা ওখানে দিয়ে দিতে পারলে ভালো হয়। বেশ ম্যাডাম, এবার আপনার কাছে জিজ্ঞেস করি যে সূর্যমুখী চাষ করতে গেলে ম্যাডাম তো বলেছেন যে সারিতে বুনলে অনেকটা যে কথাই আসলো, তো বিঘা প্রতি বা একর প্রতি কতটা পরিমাণ বীজের দরকার? হ্যাঁ, সূর্যমুখীর কিন্তু বীজের প্রচণ্ড দাম, আর এক্ষেত্রে আমরা বলবো বীজ নষ্ট না করে, বীজ খুবই কম লাগে। এখন তো হাইব্রিড সূর্যমুখীর চাষই বেশিরভাগ হয়ে থাকে। হাইব্রিড সূর্যমুখীর ক্ষেত্রে বিঘা প্রতি কেবলমাত্র 750 গ্রাম বীজ লাগে। আর যদি হাই ইল্ডিং আগে যেগুলো মডার্ন জাত চাষ হতো, সেক্ষেত্রে 1 থেকে 1.5 কেজি বীজ প্রয়োজন হয়। বেশ। এইভাবে ম্যাডাম আপনি বলুন, ধরুন যে এই যে বীজ যখন বুনবেন তার আগে প্রত্যেক ফসলে আপনারা বলে থাকেন যে বীজ শোধন করাটা খুবই জরুরি, টিকাকরণের মতন। তা এক্ষেত্রে সূর্যমুখী চাষ করতে গেলে কিভাবে বীজটা শোধন করতে হবে? হ্যাঁ, বীজ শোধন প্রত্যেকটা ফসলই গুরুত্বপূর্ণ, কেননা এটা বিভিন্ন বীজবাহিত রোগ থেকে বীজকে সুরক্ষা দেয়, যেগুলো মানে অঙ্কুরোদ্গমের পরেই যে ধরনের ঢলে পড়া রোগ যেগুলো হয়, হ্যাঁ, তো সেইগুলো কিন্তু এই বীজ শোধন করা থাকলে পরে সেগুলো মানে একটা প্রোটেকশন পাওয়া যায়। তো সেই জন্য আমরা থাইরাম 75% যে ওষুধটি আছে সেটা প্রতি কেজি বীজের জন্য 3 গ্রাম হিসাবে ব্যবহার করা যেতে পারে। এছাড়া যদি কেউ জৈব বীজ শোধন করবো বলে ভেবে থাকেন, তাহলে সেক্ষেত্রে ট্রাইকোডার্মা ভিরিডি প্রতি কেজি 4 গ্রাম হারে বীজের জন্য ব্যবহার করতে পারেন বীজ শোধন করার জন্য। বেশ। এবং যে থাইরাম দিয়ে সেটাকে বীজ শোধন করে আবার ছায়ায় শুকিয়ে নিতে হবে, তাই তো, নাকি না একেবারে ডাইরেক্ট ফেলে? জেনারেলি যদি মানে মাটিতে খুব বেশি রস না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলি যে আগের রাতে বীজটা ভিজিয়ে নিতে, এবং শেষের দিকে 1 লিটার জলে 3 গ্রাম থাইরাম গুলে লাস্ট 20 মিনিট বীজটিকে ভিজিয়ে নিতে হবে। যদি মাটিতে রস ভালোই থাকে, যদি মানে বীজ ভিজিয়ে লাগাবার না প্রয়োজন থাকে, তাহলে সেক্ষেত্রে শুকনো বীজের সঙ্গে পাউডার মিশিয়ে করে নেওয়া যেতে পারে। এবং ট্রাইকোডার্মা ভিরিডির ক্ষেত্রেও একই ব্যাপার, রসালো বীজের সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিডিটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর একটা প্রশ্ন আপনার কাছে, ধরুন এই যে বীজ তো শোধন করে তারপরে জমিতে ফেলছেন বা বুনছেন, তা সেক্ষেত্রে ম্যাক্সিমাম চাষি বন্ধুরা কি করবেন? সারিতে বোনার চেষ্টা করবেন না ছড়িয়ে ছিটিয়ে বুনবেন, কোনটা ভালো? দেখুন, সারিতে বুনলে পরে সবসময় কিন্তু ফলন অনেক বেশি হয়, কারণ পর্যাপ্ত পরিমাণে আলো, বাতাস, জল সব কিছু পায় এবং তার পোটেনশিয়াল ইল্ড বা ফলন দেওয়ার ক্ষমতা অনেক বেশি থাকে। আর ছড়িয়ে ছিটিয়ে বুনলে পরে কিন্তু সব কোথাও একটু বেশি গাছ পড়ে যাবে, কোথাও একটু কম হয়ে যাবে। হ্যাঁ, তো সেখানে ফলনের কোনো গাছ বেশি ভালো হবে, কোনো গাছ একটু রুগ্ন টাইপের হবে, তো সেই জন্য ফলন খুব একটা ভালো পাওয়া যায় না। সেই জন্য আমরা সবসময় সারিতে বুনতে বলি, এবং সারি থেকে সারির দূরত্ব হবে 2 মিটারের মতন, 2 ফুটের মতন, এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে 1 ফুটের মতন। বেশ। ম্যাডাম, এবারে আপনি বলুন, ধরুন প্রথমে যখন বীজ বুনবেন তার আগে বা জমি তৈরি করার সময় সারের কথা বলেছেন পিউ ম্যাডাম, তো আপনি এবার বলুন যে কি পরিমাণে সার প্রয়োগ করবেন, বা চাপান সার হিসেবে কি দেবেন, বা অনুখাদ্যই বা কি দেবেন? হ্যাঁ, সূর্যমুখী কিন্তু মানে হেভি ফিডিং একটা গাছ, মানে সারের এর অবশ্যই প্রয়োজন হয়। তাহলে আগে আমার যে সহকর্মী উনি বলেছেন যে সূর্যমুখী চাষে প্রচুর পরিমাণে জৈব সার দিতে হবে, কিন্তু জৈব সার আমরা যতটা পারি, ধরুন বিঘা প্রতি 100 কেজি হোক 200 কেজি হোক, যতটা পারি আমাদের দিতে হবে। কিন্তু এখন তো জানেনই জৈব সার চাষিরা সেরকমভাবে খুব বেশি পরিমাণে জোগাড় করে উঠতে পারেন না, সেই জন্য তবুও কিন্তু চেষ্টা করতে হবে সবুজ সার বা জৈব সার দিতে। এর সাথে সাথে আমাদের রাসায়নিক সার দিতে হবে। সূর্যমুখী কিন্তু মানে অসেচ এলাকায় যেখানে সেচ দেওয়া হয় না, শুধুমাত্র বৃষ্টির সহযোগিতায় চাষ হয়, সেখানেও চাষ করা যেতে পারে, বা সেচ দিয়েও চাষ করা যেতে পারে। এবার যেখানে ধরুন সেচ দেওয়ার কোনো সেরকম প্রভিশন নেই, সেক্ষেত্রে আমাকে প্রথমে দিতে হবে যে মূল সার হিসাবে
নাইট্রোজেন সার দিতে হবে, তার জন্য আমাকে 5.5 কেজি মতন ইউরিয়া দিতে হবে। আচ্ছা, একটু থামাচ্ছি ম্যাডাম, আপনাকে একজন ফোন করেছেন দর্শক বন্ধু মুর্শিদাবাদ থেকে, জেনে নিই তিনি কি বলতে চাইছেন, কি জানতে চাইছেন। নমস্কার বন্ধু, ফোনে কে আছেন? হ্যাঁ, আমি মুর্শিদাবাদে বোলান থেকে ফোন করেছি, কাটাগ্রামে একজন চাষি। নমস্কার, বলুন কি জানতে চাইছেন? হ্যাঁ, আমি আপনার এই 15 দিন মতো হলো বেশ সূর্যমুখী চাষ করেছি। বেশ। অনেক কষ্টে বীজ সংগ্রহ করতে পেরেছি সিউড়ি থেকে। আচ্ছা তা এই আমি মানে সারিতে লাগানোর পরে সেচ দিয়েছি, বেশ। চারা ফুটতে লেগেছে দেখলাম। হুম। এইবার এই চারা ফোটার কতদিন পরে আপনার এই মানে সার দেবেন? কীটনাশক বা অন্যান্য সার কি বেশ, ব্যবহার করব? বেশ, আপনি শুনতে থাকুন, আলোচনায় আমাদের সঙ্গে থাকুন, নিশ্চয়ই উত্তর হ্যাঁ, পেয়ে যাবেন। আপনি যখন লাগিয়েছিলেন তখন কিছু সার দিয়েছিলেন কি জমি? হ্যাঁ, সুপার ফসফেট, জৈব সার ও আপনার 10-26 এই সমস্ত মিক্স করে দিয়েছি, ছিটিয়ে দিয়েছিলাম। সুপার দিয়ে ফসফেট সারি এবং করেছি। 10-26-26 দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনে নিন সারের ডোজ। তাহলে আমি যেটা বলছিলাম যে প্রথমে লাগানোর সময় 5.5 কেজি বা 5.75 কেজি ইউরিয়া সার দিতে হবে, এবং তার সাথে যদি আপনি দেন ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট দেন, সেটা সেক্ষেত্রে 10 কেজি মতন দিতে হবে। আর অ্যামোনিয়াম সালফেট যদি দেন তাহলে সেক্ষেত্রে 13 কেজি দিতে হবে ইউরিয়ার বদলে। আর তার সাথে কিন্তু এই যে সূর্যমুখী চাষের ক্ষেত্রে ফসফেটের অত্যন্ত গুরুত্ব। অসেচ এলাকায় আমার মোটামুটি 32 কেজি মতো বিঘা প্রতি ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট দিতে হবে, আর পটাশটা 8.5 কেজি মতন দিতে হবে। কিন্তু যদি সেচ দেওয়া হয় তবেই চাপান সার দিতে হবে। লাগানোর 30 দিন পরে আবার ওই 5.75 কেজি ইউরিয়া, আর লাগানোর 45 দিন পরে আবার 5.75 কেজি ইউরিয়া দিতে হবে। কিন্তু যদি সেচের প্রভিশন না থাকে তাহলে চাপান সার দেওয়া যাবে না। আর যদি বৃষ্টি হয় তাহলেও কিন্তু চাপান সার দেওয়া যেতে পারে। তাহলে এই সারগুলি কিন্তু সূর্যমুখী চাষে অবশ্যই দিতে হবে। আর অনুখাদ্যের ক্ষেত্রে আমরা বলবো, অনুখাদ্যের একটা মিশ্র অনুখাদ্য দেখবেন, অনুখাদ্যের মিশ্রণ পাউডার হিসাবেও পাওয়া যায়, আবার তরল হিসাবেও পাওয়া যায়। জিঙ্ক, বোরন, মলিবডেনাম ইত্যাদি থাকে তাতে। তাহলে অনুখাদ্যের মিশ্রণ যদি পাউডার হিসাবে হয় তাহলে 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। আর যদি লিকুইড হিসাবে থাকে তাহলে 2 থেকে 2.5 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। দুবার মোটামুটি স্প্রে করলে হবে। আর যখন ফুল আসে তখন বোরন 2 গ্রাম বোরন বা বোরাক্স এইগুলি 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি ওই গাছে স্প্রে করা হয় তাহলে কিন্তু ফুল বড়ও হয় এবং ফুল খুব ভালো থাকে। তাহলে এই সারগুলি মোটামুটি সূর্যমুখীতে প্রয়োগ করতে হবে। আচ্ছা ম্যাডাম, একটু বলুন, ধরুন আমরা তো আজকে উন্নত প্রযুক্তিতে চাষের কথা বলছি সূর্যমুখী, তাহলে উন্নত জাত কি আছে, ক রকমের জাত আছে যার ফলে ফুলের আকারটা অনেকটা বড় হতে পারে? হ্যাঁ, আগেকার দিনে ম্যাডাম একটু আগেই বলেছেন যে উচ্চ ফলনশীল জাত ইউজ করা হতো, যেমন মডার্ন টাইপের ভ্যারাইটিগুলো। কিন্তু এখন পুরোটাই হাইব্রিড জাত চাষ করা হয়, যার ফুলের ব্যাসার্ধ অনেক বেশি এবং ফুলটা অনেক বেশি পরিমাণে বড় হয়, যার মধ্যে প্রায় 2000 পিস আপনার বীজ বা সিড ওর মধ্যে আমরা পেতে পারি। এবং এই ধরনের জাত যেগুলো আছে PAC 361, KB SH 44, MF SH 17, হ্যাঁ, PAC 1091, এই ধরনের যে জাতগুলো আছে এগুলো খুবই ভালো জাত। এছাড়াও হায়দ্রাবাদের থেকে বিভিন্ন ধরনের উন্নত প্রজাতি বেরোচ্ছে, ওখান থেকে জাত বেরোচ্ছে, কিন্তু সেগুলো সবসময় আমাদের পশ্চিমবাংলার চাষের জন্য উপযুক্ত নয়। তো যে জাতি নির্বাচন করবেন সেটা যে আমাদের পশ্চিমবাংলায় লাগানোর জন্য বেরিয়েছে কিনা সেটা একটু চেক করে নিয়ে আপনাদেরকে লাগাতে হবে। বেশ। আচ্ছা, এই যে জাতের কথা বললেন, এগুলো কি বাজারে অ্যাভেলেবেল? হ্যাঁ, এগুলো বাজারে অ্যাভেলেবেল। তবে সূর্যমুখী সিডের দাম যেহেতু খুবই বেশি, সেই জন্য মানে হঠাৎ করে গেলে পাওয়া যায় না। আগে থেকে যে কৃষি সরঞ্জামের দোকান রয়েছে সেখানে আগে থেকে বলে রাখলে ওনারা আনিয়ে দিতে পারবেন। বাহ। এবার ম্যাডাম, এবার আপনি বলুন না যে জলসেচের কথা তো আপনি বলছিলেন যে পর্যাপ্ত জলসেচ না থাকলে তাহলে সার চাপান সার হিসেবে প্রয়োগ করাও অসুবিধে, কিন্তু জলসেচ কখন এবং কতবার প্রয়োগ করার দরকার আছে? হ্যাঁ, সূর্যমুখী চাষে কিন্তু জলসেচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ চাষের ক্ষেত্রে জানবেন যে সেরকমভাবে আমরা যদি সেচ সার এগুলো ঠিকমতো দিই তবেই কিন্তু ফুল বড় হবে এবং ফলন ভালো হবে। সেই জন্য সূর্যমুখীর যখন কুঁড়ি অবস্থা, মানে ফুলের ছোট কুঁড়ি আসছে,
তখন একবার জলসেচ দিতে হবে। আর ফুলগুলো যখন বড় হচ্ছে তখন আরেকবার, আর বীজগুলো যখন ছোট অবস্থায় রয়েছে আস্তে আস্তে বড় হচ্ছে, পুষ্ট হচ্ছে, তখন আরেকবার। এই যদি 3 বার নাও দেওয়া যায় তাহলে ফুল আসা অবস্থায় আর বীজ পুষ্ট হওয়া অবস্থায় এই 2 বার যদি জলসেচ দেওয়া হয়, আর যখন লাগানো হবে তখন যেন মাটিতে জো থাকে। জো না থাকলে কিন্তু একটা সেচ দিয়ে জো এনে তবেই কিন্তু সূর্যমুখীর বীজ লাগাতে হবে। তাহলে এই সেচগুলো সূর্যমুখীতে দিতে হবে। বেশ, আচ্ছা এবার প্রিয় ম্যাডাম একটু বলুন যে এইবারে আসি রোগ পোকা, অর্থাৎ প্রথমেই আমি পোকার কথায় আসি। সূর্যমুখী চাষের ক্ষেত্রে কি কি ধরনের পোকার আক্রমণ ঘটে এবং তার প্রতিকার কি? সূর্যমুখী চাষের ক্ষেত্রে সবথেকে বেশি যে পোকাটা ডিস্টার্ব করে সেটা হচ্ছে শুঁয়োপোকা। সেটা 2 রকমের শুঁয়োপোকা আছে। একটা ফুলগুলোকে খেয়ে ফেলে, ফুলের বীজগুলোকে নষ্ট করে, এটা একটা। আর একটা হচ্ছে পাতা খেকো শুঁয়োপোকা, হ্যাঁ, যেগুলো পাতার নিচের দিকে থাকে গুচ্ছকারে, এবং একসঙ্গে প্রচুর লার্ভা বেরোয় বা লেদা পোকা বের হয়, এবং কামড়ে খেয়ে বেশ পাতার পুরো সবুজ অংশ নষ্ট করে ফেলে। তো দুটো ক্ষেত্রেই যেগুলো বলবো যে এই ধরনের লেদা পোকার ক্ষেত্রে জৈব রাসায়নিক যদি ব্যবহার করতে পারেন, যেমন এনপিভি, এগুলো হচ্ছে পরিবেশের জন্য কম ক্ষতিকারক, তবে এগুলো ব্যবহার করার জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের। যেমন একটু সন্ধ্যের দিকে স্প্রে করতে হবে, কারণ সূর্যের খুব বেশি গরম থাকলে পরে সূর্যের তাপে এগুলো নষ্ট হয়ে যায়। তো এনপিভি 1 লিটার 1 ml পার 1 লিটার জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন, এবং কোন ধরনের আপনার লেদা পোকা দেখা যাচ্ছে তার উপর এনপিভির এনপিভি বা না স্পোডো এনপিভি তার উপরে ডিপেন্ড করে। আর যদি মনে করেন যে জৈব রাসায়নিক ব্যবহার করা ঠিক হবে না, জৈব কীটনাশক, তাহলে সেক্ষেত্রে ইনডক্সাকার্ব বলে একটি ওষুধ আছে, যেটা 1 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, বা ট্রায়োজোফস আছে, যেটাও 1 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। এছাড়া অনেক পুরনো ওষুধ রয়েছে ক্লোরপাইরিফস, যেটা 2.5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। আর এরপরে আরও কয়েক ধরনের পোকা রয়েছে, যেগুলোকে শোষক পোকা বা রস শোষক পোকা, যেগুলো পাতার নিচে বসে রস শুষে খায়, এবং পাতা অনেক সময় কুঁকড়ে যায় বা একটু ঝলসে যাবার মতন হয়, যেগুলোকে আমরা হপার বার্ন বলি। যেমন সাদা মাছি, জ্যাসিড এবং থ্রিপস তো ফুলের মধ্যেও সরু সরু চিরুনি পোকা যেটাকে আমরা বলি, ছোট্ট ছোট্ট পোকা বসে ফুলের থেকে রস শুষে খায় এবং ফুলগুলো শুকনো শুকনো হয়ে যাওয়ার মতন হয়। তাহলে সেই ক্ষেত্রে এদের ক্ষেত্রে যে সিস্টেমিক ইনসেকটিসাইড বা অন্তর্বাহী কীটনাশক প্রয়োগ করতে হবে, যেমন অ্যাসিফেট প্রয়োগ করতে পারেন। অ্যাসিফেটের ডোজ 10 লিটার জলে 7.5 গ্রাম। ফিপ্রোনিন স্প্রে করতে পারেন, এটার ডোজ হচ্ছে 1 লিটার জলে 1 ml। হ্যাঁ, আবার মিথোমিল বলে একটি ওষুধ পাওয়া যাচ্ছে, সেটাও স্প্রে করতে পারেন, এটার ডোজ 1 লিটার জলে 1 গ্রাম। আর মিথোমিল যে ওষুধটি রয়েছে এটা খুবই ভালো ওষুধ, এর কিন্তু ওভিসাইটাল প্রপার্টি আছে, মানে লেদা পোকার বা এই ধরনের পোকার যে ডিমগুলো আছে সেগুলোও কিন্তু নষ্ট করতে পারে, যেগুলো অন্যান্য ওষুধের মধ্যে কিন্তু নেই। বেশ, আচ্ছা এই মুহূর্তে আমাদের মধ্যে আরেকজন বন্ধু আছেন, বর্ধমান গলসি থেকে ফোন করছেন। হ্যালো, নমস্কার, কি জানতে চাইছেন বলুন? সূর্যমুখী কখন লাগাতে হয় এবং মাটি কিরকম দরকার? আচ্ছা, আপনি মনে হয় একটু পরে টিভি খুলেছেন, কারণ এই প্রশ্ন আপনার আলোচনা হয়েই গেছে অলরেডি। তবু আপনি শুনতে থাকুন আলোচনা, আমাদের সঙ্গে থাকুন, সবটাই জানতে পারবেন। হ্যাঁ, এবার ম্যাডাম, গোপা ম্যাডাম, আপনার কাছে জানতে চাইছি যে পোকার কথা তো আমরা শুনলাম, এবারে আসি রোগের কথা। কি ধরনের রোগের আক্রমণ ঘটে সূর্যমুখীতে এবং তার প্রতিকার কি করে করবেন চাষি বন্ধুরা, যদি একটু বলে দেন। সূর্যমুখীতে মেন হয় হচ্ছে পচন রোগ। এই পচন রোগ গোড়া বা কাণ্ড পচে যায় এবং ফুলও পচে যায়। তা গোড়া বা কাণ্ড যখন পচে যায় আস্তে আস্তে গাছটা মাটি থেকে ঢলে পড়ে, এবং কোনো ক্ষেত্রে গাছটা বেঁচে থাকলেও সে ছোট হয়ে যায়, ফুলগুলোও ছোট হয়ে যায় এবং দানাগুলো পুষ্ট হয় না। এগুলো কিন্তু বেশিরভাগই ছত্রাক ঘটিত এবং বীজবাহিত, এবং বায়ু বা মাটির মাধ্যমে কিন্তু এই রোগগুলি ছড়ায়। সেক্ষেত্রে আমাদের ট্রাইকোডার্মা ভিরিডি, যেটা ম্যাডাম বললেন, ট্রাইকোডার্মা ভিরিডি 4 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে এই বীজগুলো 4 গ্রামে হচ্ছে প্রতি কেজি বীজে আমার বীজটা শোধন করে নিতে হবে। এবং ট্রাইকোডার্মা ভিরিডি 2 কেজি, ধরুন ট্রাইকোডার্মা ভিরিডি 25 কেজি জৈব সারের সাথে মিশিয়ে রেখে দিতে হবে। সেটা 1 একর জমির জন্য, জমিতেও কিন্তু দেওয়া যেতে পারে। তাহলে এইভাবেই বীজ শোধন করে লাগাতে হবে। এছাড়া যেটা দেখলেন একটু আগে ছবিতে, একটা সাদা সাদা পাউডারি মিলডিউ, সেটা গাছের উপর, পাতার উপরে, ফুলের উপরেও সাদা সাদা দেখা যায়, এক ধরনের ছত্রাক।
এবং এই ছত্রাকটা একটু পরে এটা ধূসর আকার ধারণ করে এবং পাউডারি মিলডিউ কিন্তু গাছটা এটাও কিন্তু নষ্ট করে দেয়। এই পাউডারি মিলডিউ যদি হয় সেক্ষেত্রে সালফার প্রয়োগ করতে হবে। সালফার 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে কিন্তু স্প্রে করতে হবে। আর সূর্যমুখীর ফুল পচা এটা কিন্তু মেন রোগ। ফুলের পেছন দিকটা দেখা যায়, অনেক সময় দেখা যায় বাদামি হয়ে গেছে, তারপর আস্তে আস্তে ওই জায়গাটা তুলতুলে হয়ে পচে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু রোগ পোকা সব ভেতরে ঢুকে যাচ্ছে এবং আস্তে আস্তে ফুলটা এবং ফুসফুসে ওর ভেতর পাউডার পাউডার হয়ে যায়, পুরো ফুলটাই কিন্তু নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে ওই পচন রোগের ক্ষেত্রেও বীজ শোধন করে কিন্তু লাগাতে হবে এবং যদি বেশি আক্রমণ করে তখন আক্রান্ত গাছগুলি তুলে কিন্তু পুড়িয়ে ফেলতে হবে। আর ক্ষেত্রে ওই যে সাদা মাছি থাকে, ওই মাছি বাহিত একটা রোগ হয়, সেটা হচ্ছে যে এই যে মোজাইক ভাইরাস। সেটা সারা পাতার মধ্যে বাদামি বাদামি দাগ হয়, প্রথমে হলুদ তারপরে বাদামি, সারা পাতার মধ্যে ম্যাপের আকারে যেমন যেন এই ছড়িয়ে পড়ে। এটা ভাইরাসজনিত রোগ এবং এই রোগটি হয় হচ্ছে সাদা মাছির মাধ্যমে। তাহলে এই রোগ কিন্তু একবার হলে গাছ বাঁচানো খুব কঠিন, সেই জন্য ওই পোকাকে নিয়ন্ত্রণ করতে হবে। সাদা মাছির জন্য আমাদের ওই যে অন্তর্বাহী ওষুধ অ্যাসিফেট 0.75 গ্রাম প্রতি লিটার জলে গুলে এটা কিন্তু স্প্রে করতে হবে, তাহলে সাদা মাছি নিয়ন্ত্রণ হবে এবং সূর্যমুখীর এই রোগটি হবে না। আরও পাতায় দাগজনিত বিভিন্ন রোগ হয়, পাতায় ছোট ছোট দাগ হয় বাদামি রঙের এবং সেই দাগগুলি পরে কী হয় কালো কালো হয়ে যায় এবং সেখানেও বিভিন্ন মোল্ড মানে ছত্রাক সৃষ্টি হয় এবং এই জন্য এই পাতায় যদি এরকম ছোট ছোট দাগ দেখতে পাওয়া যায় তখন সেখানে ম্যানকোজেব বা জিনেপ 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এই রোগগুলোই মোটামুটি সূর্যমুখীর দেখা যায়। আচ্ছা প্রিয়া ম্যাডাম, আপনার কাছে জেনে নিই, ধরুন এই যে উন্নত ধরনের বীজ সেটা কি আপনাদের কৃষি দপ্তর থেকে চাষি বন্ধুরা পেতে পারেন বা আর কোনো সরকারি সাহায্য চাষি বন্ধুরা পেতে পারেন কি? হ্যাঁ নিশ্চয়ই, আমাদের টার্গেটেড রাইস ফ্যালো এরিয়া বা টিআরএফএ অয়েল সিড প্রোগ্রামে কিছু কিছু ব্লকে এই ধরনের প্রোগ্রাম বা ডিসি এরিয়া করা হচ্ছে সূর্যমুখীর, কিন্তু সব ব্লকে হয়তো থাকবে না। যে সমস্ত ব্লকে এটার অ্যালটমেন্ট রয়েছে সেখানেই আপনারা পেতে পারেন। আর এছাড়া NMEO বা ন্যাশনাল এডিবল অয়েল সিড মিশন এতেও এই ধরনের ডিসি রয়েছে। তো এইগুলো কিন্তু সমস্ত ব্লকে থাকে না, কিছু কিছু ব্লকে অ্যালটমেন্ট থাকে। যে সমস্ত ব্লকে অ্যালটমেন্ট থাকে সেখানকার চাষি বন্ধুরা এডিও অফিস বা কৃষি দপ্তর থেকে এই ধরনের বীজ সূর্যমুখীর বীজ পেতে পারেন, তার সঙ্গে অন্যান্য কৃষি সাহায্যও দেওয়া হয়। আর আরেকটি প্রোগ্রাম রয়েছে আমাদের আত্মা যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের মাধ্যমেও কিন্তু আমরা এই সূর্যমুখী চাষ করে থাকি এবং এটাও কিন্তু ব্লক স্পেসিফিক, যে সব ব্লকেই থাকবে সবসময় সেরকম কিন্তু না। আর আত্মা ব্লকে মানে প্রকল্পের মাধ্যমে রিসেন্টলি আমাদের জয়নগর 2 নম্বর ব্লকে খুব ভালো একটা প্রোগ্রাম করা হয়েছিল, যেটা বিনা কর্ষণে সূর্যমুখী চাষ। কারণ অনেক সময় কী হয়, খুব দেরি হয়ে যায় লাগাতে, আমরা মানে ধান কাটার পর জো চলে যাচ্ছে বা কিন্তু ধানের কাজটা শেষ করার পর সূর্যমুখী লাগাবার মতন আমাদের আর সময় থাকছে না, মাটিতে জোটা একদম শেষ হয়ে রস চলে যাচ্ছে, সেটা আমরা লাগাতে পারি না। তো সেক্ষেত্রে কী হয়, ধানটা জাস্ট কেটে নেওয়ার পরই সেটা আমরা মাদা করে ওই নাড়াগুলো বড় বড় থাকা অবস্থাতেই কিন্তু আমরা ওখানে মাদা করে একটা দুটো করে বীজ আমরা লাগিয়ে দিতে পারি এবং তার পরবর্তী পরিচর্যা আমরা করতে পারি এবং সেখানে ফলন কিন্তু একই রকম হারে আমরা আপনার ফলন পেতে পারি এবং এখানে উল্টে লাভটা বেশি হয়, যেহেতু জমি তৈরি করার যে খরচটা আছে সেটা কিন্তু আমাদের লাগছে না। আমরা উইদাউট মানে জিরো টিলেজ পদ্ধতিতে বা বিনা কর্ষণে আমরা এই চাষটা করতে পারছি। বেশ, গোপা ম্যাডাম আপনি একটু বলুন যে ধরুন এই যে ফসল একেবারে পেকে গেছে, এবারে ফসলটাকে চাষি বন্ধু সংগ্রহ করবেন এবং বাড়িতে তুলে নেবেন, কি করে বুঝবেন বা কিভাবে তুলবেন সংরক্ষণ পদ্ধতি? সূর্যমুখীর ফুলের পেছনটা দেখা যাবে হলুদ হয়ে গেছে আর একটু তুলতুলে ধরনের হয়ে গেছে, তখন বুঝতে হবে যে ফসলটি পেকে গেছে। তখন সেপারেটলি প্রত্যেকটা কিন্তু গাছের কাটতে হবে, ইয়েগুলো ফুলগুলো কেটে আলাদা আলাদাভাবে কিন্তু শুকোতে হবে। সবগুলো একসাথে যদি জড়ো করে শুকানো হয় তাহলে কিন্তু জাগ দিয়ে করা যাবে না, সেই জন্য ওটাকে ফুল কেটে নিয়ে ছড়িয়ে ছড়িয়ে শুকোতে হবে, তারপরে সেখান থেকে বীজগুলো বের করে নিতে হবে। আর সূর্যমুখীর ক্ষেত্রে ফলন ভালোই হয়, বিঘা প্রতি মোটামুটি এখন যেগুলো নতুন হাইব্রিড ভ্যারাইটি হয়েছে 150 থেকে 200 কেজি ফলন পাওয়া যায় বা 250 কেজি এরকমও ফলন পাওয়া যায়। আর সূর্যমুখীতে 40 থেকে 42% তেল থাকে, কিন্তু এখন সমস্যা হচ্ছে যে তেল তো থাকে কিন্তু তেল নিষ্কাশনের ব্যাপারটা কিন্তু
খুব মানে জরুরি। চাষিরা কি করেন, যেহেতু পাশে সূর্যমুখী ভাঙানোর কোনো অয়েল মিল থাকে না, সেক্ষেত্রে ওই সর্ষের ঘানিতেই কিন্তু সূর্যমুখী ওনারা পিষে আনেন। কিন্তু তাতে কি হয়, তেলটি কিন্তু শুদ্ধ হয় না এবং ওই তেল বেশি দিন বাড়িতে থাকে না। ওটি ওরা অনেক দিন রোদে টোদে দিয়ে ব্যবহার করেন, কিন্তু তাহলে নষ্ট হয়ে যায় বেশ। আর কি তেল। তাহলে আজকের আলোচনা থেকে দর্শক বন্ধুরা আপনারা অনেকটাই বুঝতে পারলেন যে উন্নত পদ্ধতিতে কিভাবে আপনারা সূর্যমুখী আপনাদের জমিতে চাষ করবেন। আমাদের দুজন ম্যাডাম খুব সুন্দরভাবেই তো ব্যাপারটা বুঝিয়ে দিয়েছেন। আপনারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে আপনারা যদি আপনাদের মাঠে সূর্যমুখী চাষ করেন তাহলে কিন্তু অনেকটাই লাভের আশায় মুখ দেখতে পাবেন। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করি, সময় তো একেবারেই নেই। আপনাদের দুজনকে ধন্যবাদ। নমস্কার। নমস্কার।